আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। বাংলাদেশের রাজনীতিতে ভারত প্রশ্নটি কখনোই শুধু পররাষ্ট্রনীতির প্রশ্ন নয়। এটি জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, সীমান্ত, পানি, বাণিজ্য এবং রাজনৈতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। সেই কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ভারত নীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। সমালোচকদের অভিযোগ, বিএনপি বিরোধী দলে থাকাকালে ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠতার তীব্র সমালোচনা করলেও ক্ষমতায় এসে বাস্তবে অনেক বেশি বাস্তববাদী, এমনকি ভারতমুখী নীতি গ্রহণ করছে। তবে এটাও সত্য, ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা বাংলাদেশের জন্য বাস্তবসম্মত কোনো বিকল্প নয়। প্রশ্ন হচ্ছে, এই সম্পর্ক কি সমতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে, নাকি রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার কারণে বাংলাদেশ আবারও পুরনো নির্ভরতার কাঠামোয় ফিরে যাচ্ছে? আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য অবশ্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। 10 আগস্ট ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা বলেছেন। একই বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টিও উত্থাপন করা হয়েছে। অর্থাৎ ঢাকা একদিকে নয়াদিল্লির কাছে হাসিনার প্রত্যর্পণ চাইছে, অন্যদিকে একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দরজাও খোলা রেখেছে। এই দ্বৈত অবস্থানকে কেউ বাস্তববাদী কূটনীতি বলতে পারেন, আবার কেউ বলতে পারেন এটি ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতের জন্য প্রয়োজনের অতিরিক্ত নমনীয়তা। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ আমলে চুক্তি ও সমঝোতাগুলো নিয়ে। অন্তর্বর্তী সরকারের আমলে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন ভারতের সঙ্গে করা মাত্র একটি চুক্তি বাতিল করা হয়েছে এবং আদানি বিদ্যুৎ চুক্তিসহ আরও কিছু প্রকল্প পর্যালোচনায় রয়েছে। অর্থাৎ হাসিনা আমলের সব চুক্তি যে বাতিল হয়ে গেছে এমন বাস্তবতা ছিল না। এখানেই বিএনপির বিরোধীকালীন বক্তব্যের সঙ্গে বর্তমান বাস্তবনীতির তুলনা করার সুযোগ তৈরি হয়েছে। যদি কোনো চুক্তি বাংলাদেশের স্বার্থ বিরোধী হয়, সেটি বাতিল বা পুনর্বিবেচনার জন্য আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া থাকা উচিত। কিন্তু শুধু রাজনৈতিক বক্তৃতায় বিরোধিতা করে ক্ষমতায় এসে একই কাঠামো বহাল রাখা হলে জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, তাহলে পরিবর্তনটা কোথায়? আবরার ফাহাদের প্রসঙ্গ এখানেই রাজনৈতিকভাবেই গুরুত্বপূর্ণ। তার নামকে জাতীয়তাবাদী আবেগের প্রতীক হিসেবে ব্যবহার করা হলে তার রাজনৈতিক অবস্থানের সঙ্গেও সামঞ্জস্য রাখতে হবে। বিশেষ করে ফেনী নদীর পানি ব্যবহারের মতো বিষয় নিয়ে তার আপত্তি যদি রাজনৈতিকভাবে স্মরণ করা হয়, তাহলে পানি স্বার্থের প্রশ্নে বর্তমান সরকারের অবস্থানও একই কঠোরতার সঙ্গে বিচার করতে হবে। কারণ জাতীয়তাবাদ শুধু স্মৃতিচারণের বিষয় নয়, জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে তার বাস্তব প্রয়োগই আসল পরীক্ষা। জুলাই পরবর্তী বাংলাদেশের স্মৃতি ও প্রতীকের রাজনীতিও নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তান বিরোধী ইতিহাস নিয়ে স্মৃতিস্তম্ভ, জাদুঘর কিংবা রাজনৈতিক বয়ান তৈরি করা সম্ভব হলেও ভারতের সীমান্ত হত্যা, ফেলানি সহ সীমান্তে নিহত বাংলাদেশিদের স্মৃতি কতটা জায়গা পাচ্ছে, এই প্রশ্ন অস্বস্তিকর হলেও গুরুত্বপূর্ণ। কোনো রাজনৈতিক দল যদি জুলাইয়ের চেতনা ধারণ করার দাবি করে, তাহলে সেই চেতনার কেন্দ্রীয় বিষয় হওয়া উচিত রাষ্ট্রের সার্বভৌমত্ব, ন্যায় বিচার এবং জনগণের মর্যাদা। ভারতের সঙ্গে বন্ধুত্ব থাকবে, কিন্তু সেই বন্ধুত্ব যেন সীমান্ত হত্যার প্রশ্নে নীরবতা তৈরি না করে, এটাই হওয়া উচিত ন্যূনতম অবস্থান। তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে একই ধরনের বিতর্ক রয়েছে। তিনি প্রথমে মালয়েশিয়া ও চীন সফর করেছেন, যা ভারতের বাইরে বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্যের বার্তা হিসেবে দেখা হয়েছিল। চীনের সঙ্গে তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে অগ্রগতিও হয়েছে। জুলাইয়ে চীন বাংলাদেশ তিস্তা প্রকল্প নিয়ে সহযোগিতার বিষয়টি সামনে আসে, যা নয়াদিল্লির দৃষ্টি আকর্ষণ করেছে। ফলে বাস্তবতা হলো, তারেক রহমানের সরকার পুরোপুরি ভারতমুখী কূটনীতি করছে এমন সরল সিদ্ধান্ত টানা যায় না, বরং চীনকে ব্যবহার করে ভারতের উপর কূটনৈতিক চাপ তৈরির চেষ্টা এবং একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার একটি ভারসাম্য নীতি দেখা যাচ্ছে। এমনকি মে মাসে তারেক রহমান তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন।
তবে সবচেয়ে স্পর্শকাতর প্রশ্ন ভারতীয় নাগরিকদের বাংলাদেশে কর্মসংস্থান নিয়ে। বাংলাদেশে প্রায় ৩০ লাখ ভারতীয় অবৈধভাবে কাজ করছে। এই সংখ্যাটি ব্যাপকভাবে প্রচারিত হলেও এর নির্ভরযোগ্য সরকারি প্রমাণ প্রয়োজন। একই সঙ্গে পোশাক শিল্পে বিপুল সংখ্যক ভারতীয় ব্যবস্থাপনা পর্যায়ের পদে কাজ করছেন এমন অভিযোগ থাকলেও সঠিক সংখ্যা ও বৈধতার অবস্থা যাচাই করা সেটিকে প্রতিষ্ঠিত তথ্য হিসেবে বলা উচিত নয়। কিন্তু অভিযোগটি যদি আংশিক ও সত্য হয় তাহলে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নাগরিকদের কর্মসংস্থানের বাজারে বিদেশি শ্রমিক কেন ঢুকছে এবং তাদের বৈধ ও অবৈধ কর্মসংস্থানের উপর রাষ্ট্রের নজরদারি কতটা কার্যকর। এখানে শুধু তারেক রহমানকে দায়ী করলে বিশ্লেষণ অসম্পূর্ণ থেকে যায়। অন্তর্বর্তী সরকারও ভারতীয় অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাবের পুরো কাঠামো ভেঙে দেয়নি, বরং বাস্তবতা হলো কোনো সরকারই রাতারাতি ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে পারবে না। ভৌগোলিক অবস্থান, সীমান্ত নদী, বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা এবং আঞ্চলিক যোগাযোগ সবকিছুই বাংলাদেশকে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে বাধ্য করে। তাই সমস্যা ভারতকে এড়িয়ে চলা নয়, সমস্যা হলো সম্পর্কের ভারসাম্য নিশ্চিত করা। সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্নটি তাই অন্য জায়গায়। জুলাইয়ের আন্দোলন যদি কেবল একটি সরকার পরিবর্তনের ঘটনা হয় তাহলে ক্ষমতার পালাবদলই যথেষ্ট। কিন্তু জুলাই যদি রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তনের দাবি হয়ে থাকে তাহলে পররাষ্ট্র নীতিতেও তার প্রতিফলন থাকা দরকার। জনগণ দেখতে চাইবে সীমান্ত হত্যা কমেছে কিনা, নদীর পানির ন্যায্য হিস্সা এসেছে কিনা, অসম চুক্তি পুনর্বিবেচনা হয়েছে কিনা, বিদেশি নাগরিকদের অবৈধ কর্মসংস্থান বন্ধ হয়েছে কিনা এবং ভারতের সঙ্গে সম্পর্ক সত্যি সমতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে কিনা। ইউনূস সরকারের সঙ্গে তারেক সরকারের ধারাবাহিকতার অভিযোগও তাই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। যদিও দুটো সরকারকে সম্পূর্ণ অভিন্ন বলা অতিরঞ্জিত হবে, বরং বলা যায় উভয় সরকারই ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আবেগের পরিবর্তে বাস্তববাদকে অগ্রাধিকার দিয়েছে। পার্থক্য হলো তারেক সরকার এখন নির্বাচিত রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে এই নীতি পরিচালনা করছে, ফলে তার কাছে জনগণের প্রত্যাশা আরও বেশি। শেষ পর্যন্ত তারেক রহমানের ভারত নীতি ভারতপন্থী না ভারত বিরোধী, এই দ্বৈত প্রশ্ন দিয়ে বিচার করলে মূল বিষয়টি ধরা পড়বে না। আসল প্রশ্ন হলো বাংলাদেশ ভারত সম্পর্কটি কি সমতার ভিত্তিতে পুনর্গঠিত হচ্ছে? ভারত বাংলাদেশের প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। এই বাস্তবতার অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু বন্ধুত্বের অর্থ যদি হয় সীমান্ত হত্যার বিরুদ্ধে দুর্বল অবস্থান, পানির প্রশ্নে আপোষ, পুরনো চুক্তি নিয়ে অস্বচ্ছতা কিংবা দেশের শ্রম বাজারে বিদেশিদের অনিয়ন্ত্রিত প্রবেশ, তাহলে সেটি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। জুলাইয়ের রক্তের সবচেয়ে বড় দাবি ছিল ক্ষমতার মুখ বদল নয়, রাষ্ট্রের চরিত্র বদল। সেই পরিবর্তন যদি পররাষ্ট্রনীতি, পানি, সীমান্ত, অর্থনীতি এবং জাতীয় স্বার্থের প্রশ্নে দৃশ্যমান না হয় তাহলে মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন করবে এত রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত কি বদলেছে। তারেক রহমানের সরকারের সামনে তাই সবচেয়ে বড় পরীক্ষা ভারতকে ভালোবাসা বা ভারতকে ঘৃণা করা নয়, বরং ভারত সহ সব শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে এমন সম্পর্ক প্রতিষ্ঠা করা যেখানে বন্ধুত্ব থাকবে, সহযোগিতা থাকবে, কিন্তু বাংলাদেশের স্বার্থের প্রশ্নে কোনো রাজনৈতিক দলেরই আপোষ করার সুযোগ থাকবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।